এক ব্যক্তি 3 সেকেন্ড ধরে নিজেকে ধরে রাখতে চেষ্টা করলেন, কিন্তু আর সহ্য করতে না পেরে প্যান্টের চেইন খুলে সাগরে কিছু করতে গেলে কিন্তু নৌকার পাল তাকে চোর দিয়ে পানিতে ফেলে দিল। যদিও তিনি দ্রুত রেল ধরে নিলেন, তবু নৌকাটি স্বয়ংক্রিয়ভাবে দ্রুত চলতে শুরু করল এবং হাত ফসকে গেলে তিনি সাগরে পড়ে গিয়ে সেখানেই আটকে থাকতেন। এই অভিজ্ঞতার পর তার প্রস্রাবের চাপ আর থাকল না। তিনি কিছুক্ষণ গভীরভাবে শ্বাস নিয়ে চেষ্টা করলেন এবং নৌকার ধার ধরে উঠে আসার চেষ্টা করলেন। অবশেষে সফল হয়ে তিনি স্বস্তির সাথে গভীরভাবে শ্বাস নিলেন। তিনি ভেবেছিলেন বিপদ কেটে গেছে, কিন্তু আসল ঘটনাগুলো তখনও শুরু হয়নি। আতঙ্কিত হয়ে তিনি অবশেষে ফিরে এসে শৌচাগারে যান এবং স্বস্তির সাথে প্রস্রাব করতে থাকেন। কিন্তু হঠাৎ করে পেছনের দরজা ধপ করে বন্ধ হয়ে যায়। শুরুতে তিনি ভেবেছিলেন হয়তো বাতাসে দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হল উপরে থাকা জানালাটা খোলাই হয়নি। অতএব দরজা পুনরায় খুলে বাতাস আসতে দিলেন। কিন্তু কাজ সেরে যখন বের হতে গেলেন, তখন দেখলেন দরজাটা ভেতর থেকে লক হয়ে গেছে। মানুষটি কিছুটা হতবুদ্ধি হয়ে গেলেন, ভেবেছিলেন হয়তো ভুলে এমন লক লাগিয়ে ফেলেছে। এরপর জোর করে কয়েকভাবে দরজা খুলতে চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই সেটা খুলল না। তিনি দিশাহারা হয়ে পড়লেন। জাহাজের বাইরে থেকে হঠাৎ তীব্র সংকেত শোনা যেতে লাগ। সাহায্য পাওয়া যাবে বলে ভেবেছিলেন, কিন্তু যখন জানালার বাইরে তাকালেন, দেখলেন যে একটি কার্গো জাহাজ বেশ দ্রুততার সঙ্গে তার দিকে আসছে। এবার তিনি আর স্থির থাকতে পারলেন না, কারণ যদি ধাক্কা লাগে তবে সম্ভবত জাহাজ ভেঙে যাবে এবং জীবনের ঝুঁকি থাকবে। তড়িঘড়ি তিনি টুলবক্স খুলে একটি শক্ত কৌটা বের করলেন এবং দরজার হাতলে আঘাত করতে লাগলেন, কিন্তু কোনোভাবেই খুলতে পারছেন না। এরপর পা দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু দরজার এত ভালো মান যে কিছুতেই কাজ হচ্ছে না। নিরুপায় হয়ে ব্যক্তিটি জানালার বাইরে কাপড় ঝুলিয়ে চিৎকার করতে লাগলেন সাহায্যের জন্য। জানালা দিয়ে মাথা বের করতে চেষ্টা করলেন যাতে কার্গো জাহাজের লোক তাকে দেখতে পায়, কিন্তু তার মুখ এত বড় যে সেখান থেকে বের করতে ব্যর্থ হলেন। ব্যক্তিটি আরও উদ্বিগ্ন হয়ে উঠলেন, ঠিক কি করবেন বুঝতে পারছিলেন না। চরম হতাশার মধ্যে হঠাৎ একটি আইডিয়া মাথায় এল। তিনি জানালা দিয়ে হাত বাড়িয়ে বাইরে লাগানো একটি দড়ি টেনে নিশ্চিত করলেন সেটি মজবুত। এরপর দড়ির শেষে একটি নোট দিয়ে সেটিকে সাগরে ছুড়ে দেওয়ার পরিকল্পনা করলেন যাতে সেটি কার্গো জাহাজের প্রোপেলারে আটকে যায় এবং দিক পরিবর্তন করতে পারে। কিন্তু দড়ি যখন টান হল, তখন তিনি নিজেই ফাঁদে পড়ে গেলেন এবং দড়ি তার গলায় আটকে গেল। প্রোপেলার বন্ধ হলে তিনি শ্বাসরুদ্ধ অবস্থায় ঝুলে রইলেন। 2 পা মাটি থেকে সরে গেল এবং শ্বাসকষ্ট শুরু হতে থাক। ঠিক সেই সময়ে একজন পরিচালক তাকে একটি লাঠি দিলেন, যা সে তৎক্ষণাৎ ব্যবহার করতে শুরু করল। ছেলেটি জানালার উপর থেকে একটি হুক দিয়ে দড়িটি ঠেলে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল এবং অবশেষে ট্রিশি এর আগেই দড়ি থেকে মুক্তি পেল। সে মেঝেতে লুটিয়ে পড়ল, বড় শ্বাস নিতে লাগল। তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। কিন্তু পরের মুহূর্তে সে এমন একটি দৃশ্য দেখল যা তাকে আরও আতঙ্কিত করে তুল। কার্গো জাহাজটি তার পাশ দিয়ে চলে গেল এবং একটি বিশাল শব্দে তার জাহাজের সঙ্গে ঠুকরে গেল। সৌভাগ্যবশত এটি শুধুমাত্র হালকা একটি ধাক্কা ছিল। কিছুক্ষণ পর যখন সে জ্ঞান ফিরে পেল, তখন বুঝল যে নিজে বেঁচে গেলেও তার আনন্দ চাপা পড়েছে, কারণ জাহাজের অংশ ভেঙে গিয়ে পানি ঢুকতে শুরু করেছে, যা তার জন্য আরও বড় সংকট তৈরি করে দিল। সে প্রথমে টয়লেটের ঢাকনা তুলে দেখল পানি উপচে পড়ছে এবং তার মুখে ঢুকছে, কিন্তু তৎক্ষণাৎ বুঝতে পারল যে এই গন্ধ মিষ্টি পানি নয়, এটি নোনতা সাগরের পানি যা টয়লেটে ঢুকছে। সে তাড়াতাড়ি দরজা খুলে পালাতে চেয়েছিল, কিন্তু দরজা শক্ত করে লক করা ছিল। বোঝা গেল কেউ তাকে ইচ্ছাকৃতভাবে টয়লেটে আটকে রেখেছে। তবে হতাশ না হয়ে সে জলের পাত্র দিয়ে একের পর এক সমুদ্রের পানি বাংলার বাইরে ফেলার চেষ্টা করল, যাতে টয়লেটটি দ্রুত পূর্ণ না হয়। এই সময়ে অদ্ভুতভাবে তার নিয়ন্ত্রণহীন নৌকা হঠাৎ করে মাথা ঘুরিয়ে ঝড়ের দিকে যেতে শুরু করে। কিছুমাত্র আগেও যা ছিল পরিষ্কার আকাশ, এখন সেখানে কালো মেঘ জমেছে, বজ্রপাত ও প্রচণ্ড ঝড় বৃষ্টি নেমে এসেছে। ছেলেটি চিৎকার করে হতাশায় আত্মসমর্পণ করে বাইরে যারা ছিল তাদের কাছে আকুতি জানায় যাতে তাকে মুক্ত করা হয়, কিন্তু তার সেই চিৎকার শুনে কেউ সাড়া দেয়নি। যখন মনে হচ্ছিল যে ঝড়ের কারণে ইয়েটটি উল্টে যাবে, তখন সে একটি ব্লেড দিয়ে নৌকার পাল ধরে রাখার দড়ি কেটে দিল। এতে বাতাসের চাপ কমে গিয়ে ইয়েটটির ঝাঁকুনি অনেক কম। এরপর সে টয়লেটের জানালাটি বন্ধ করে সমুদ্রের পানি প্রবেশ ঠেকানোর চেষ্টা করল। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই টয়লেট অর্ধেকের বেশি পানিতে ভরে গেল এবং সে শুধু তার অর্ধেক শরীর জলের উপরে রাখতে সক্ষম হল। কষ্টের মধ্যে টিকে থাকার চেষ্টা করছি। সৌভাগ্যবশত দ্রুত আসা ঝড়ও তাড়াতাড়ি কেটে গেল, কিন্তু সাবধান না হয়ে সে সারারাত ঠান্ডা সাগরের পানিতে ডুবে কাঁপতে থাক। তারপর জমে যাওয়া হাত পা সোজা করে নাড়াচাড়া শুরু করল, একটু উষ্ণতা ফিরে পেতে। শেষমেশ সে আবার দরজাটি খোলার চেষ্টা করল, কিন্তু ফলশ্রুতিতে দরজা ধাক্কা দিতে গিয়ে নিজেই জলের মধ্যে লুটিয়ে পড়ল। ঠিক সেই সময় সে আশ্চর্যজনকভাবে দেখে দরজার হাতল কিছুটা আলগা হয়ে সবেমাত্র ঘুরিয়ে দরজা খুলে ফেল। মুক্তির পর চারপাশটা দেখল যে কেউ নেই, শুধু ধ্বংসের চিহ্ন বাকি ছিল। সে হঠাৎ বুঝতে পারল ইয়েটটির অদ্ভুত প্রকৃতির কথা এবং দ্রুত এর থেকে পালাতে হবে, নতুবা বিপদ হতে পারে। তাই তিনি টয়লেটের কাঠের দরজাটিকে ভেলা হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেন। এছাড়া ভেলা আরও মজবুত করতে সে তার ওপর কিছু ফ্লোটিং টিউব বেঁধে দিল। শেষমেশ কাঠের দরজা এবং ফ্লোট টিউব দিয়ে তৈরি করা ভেলাটি সাগরে নামায় এবং ইয়েট ও ভেলাকে একটি রশি দিয়ে জুড়ে দিয়ে ধীরে ধীরে বৈঠা চালিয়ে ইয়েট থেকে দূরে সরে যেতে থাক। সে তার চারপাশ সতর্কতার সাথে দেখতে থাকল, যেন তার কোনো অস্বাভাবিক পরিস্থিতি ঘটলে তা সে বুঝতে পারে। একজন মানুষ বাম দিকে এবং ডান দিকে তাকালেন, কিন্তু ইয়েটের কোনো অস্বাভাবিকতা দেখতে পেলেন না। তার মনে হলো হয়তো তিনি অযথাই চিন্তিত হয়ে পড়েছিলেন। তাই তিনি আবার ফিরে গেলেন ইয়েটে, ইঞ্জিনের ব্যাটারি খুলে নিলেন ও মোটর এবং পানির পাইপ ব্যবহার করে একটি সহজ পানি পাম্প তৈরি করলেন, যা দিয়ে ইয়েটের ভেতরে জমে থাকা পানি বের করার চেষ্টা শুরু করলেন এবং এদিকে নিজ তৈরি করা আঠা দিয়ে ইয়েটের ফুটো বন্ধ করলেন। শেষ পর্যন্ত তিনি উঁচু স্তম্ভে উঠে পালে শৃঙ্খলা আনলেন, যাত্রা পুনরায় শুরু করার পরিকল্পনা। কিন্তু হঠাৎ করে তিনি দেখতে পেলেন দূরে একটি কার্গো জাহাজ যাচ্ছে। মানুষটি যেন বুকের বল পেলেন এবং দ্রুত ইয়েট ছেড়ে
ড্রিফট ভালো ব্যবহার করে সেই কার্গো জাহাজের দিকে যেতে লাগলে। যখন দূরত্ব কমে আসছিল তখন হঠাৎ ইয়েট যেন সচেতন হয়ে পেছন থেকে তার দিকে দ্রুত ছুটে এল। সেই ক্রান্তিকালে মানুষটি আপাতত সাগরে ঝাঁপিয়ে পড়ে ইয়েটের আঘাত এড়িয়ে গেলেন, কিন্তু ভেসে উঠতেই দেখলেন যে রক্ষাকারী কার্গো জাহাজটি তার দৃষ্টি থেকে সরে গেছে, বিশাল সাগরে হারিয়ে গিয়েছে। রাত গভীর হল, কিন্তু মানুষটি সাহস করেনি ইয়েটে ফিরে যেতে। তখনই অপ্রত্যাশিতভাবে ইয়েট তার পাশ দিয়ে এসে থেমে গেল। তিনি ভালোভাবেই জানতেন এবার পালানো সম্ভব হবে না, তাই আবার ইয়েটে ফিরে গেলেন এবং দেখলেন তার সামনে কি অপেক্ষা করছে। পরের দিন জাহাজের কেবিনের দরজা আবারও বন্ধ করা হলো। তবে এইবার তিনি বিচলিত হলেন না, তার অতীতের অভিজ্ঞতা থেকে জানতেন বল প্রয়োগ কাজ করবে না, তাই তিনি স্টোরেজ রুমের ছোট দরজা খুললেন এবং তারপর খুব অবাক হয়ে তিনি আবিষ্কার করলেন যে এখানে একটি গোপন পথ আছে যা সরাসরি ডেকে নিয়ে যেতে পারে। তবে সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখলেন যে আকাশ জানালা শক্ত করে বন্ধ করা। যখন তিনি হতাশ হয়ে পড়লেন তখন পেছনের ছোট দরজাটি হঠাৎ শব্দ করে বন্ধ হয়ে গেল এবং তাকে এই সংকীর্ণ পথে আটকে দিল। তিনি আকাশে চাইলেন কিন্তু কেউ সাড়া দিল না, আর মাটিতেও কষ্ট করলেন কিন্তু কোনো ফল হল না। হতাশার মধ্যে তিনি মাটিতে পড়ে গেলেন এবং অজ্ঞান হয়ে গেলেন। কতক্ষণ পেরিয়ে গেল কেউ জানে না। দরজা খোলার শব্দে তার ঘুম ভাঙল। তিনি স্টোরেজ রুম থেকে বেরিয়ে এসে অবাক হয়ে দেখলেন যে জাহাজের কেবিনের দরজাটি আবার খোলা। তার আরও আনন্দ হল যখন তিনি ডেকে বেরিয়ে এসে দেখলেন ইয়েট তাকে একটি ছোট শহরের কাছে নিয়ে এসেছে। কিন্তু জাহাজ থেকে নামার পর তিনি আবিষ্কার করেন যে এই বড় শহরটি অদ্ভুতভাবে পুরোপুরি ফাঁকা, কোনো মানুষ নেই। কিছুক্ষণের মধ্যেই তিনি জীবনে যা কখনো কল্পনাও করেননি তা দেখলেন। ইয়েটটি তার চোখের সামনে নিজে নিজে চলে যেতে লাগল এবং মুহূর্তের মধ্যেই বিশাল সমুদ্রের মধ্যে অদৃশ্য হয়ে গেল, আর মানুষটি একা বাতাসে দোলাতে লাগ। ছোট নৌকাটি ততক্ষণে পানিতে ডুবে যাচ্ছিল, কিন্তু মানুষটি চুপি চুপি ঘুরে গেলেন এবং একা পালানোর পরিকল্পনা করলেন, তার প্রেমিকা ও বান্ধবীকে ফেলে রেখে। ঠিক সেই মুহূর্তে তার প্রেমিকা তাকে ধরে ফেলল এবং বাধা দেবার চেষ্টা করল, কিন্তু মানুষটি বিরক্ত হয়ে কোনো কথাই শোনেনি। তখনই পানিতে পড়ার শব্দটি হামরকে আকৃষ্ট করল এবং হামর দ্রুত তার প্রেমিকার দিকে এগিয়ে আসছিল। লোকটি তবু সাহায্যের কোনো চেষ্টা না করে উল্টো সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে গেল। এই দৃশ্য দেখে আনাকে হতভম্ব করে দিল। সে এমন লোভী ও কাপুরুষ ব্যক্তি আগে দেখেনি। যদিও সে নিজেও ভয়ে কাঁপছিল, তবু সে সাহসী হয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে লিসাকে টেনে তুল। তারা একটু স্বস্তি নিবে ভেবেছিল, কিন্তু তখন দেখল হাঙরটি তাদের একেবারে কাছে। আনাও তখনও সরে আসার কথা ভাবল না, বরং পানিতে থেমে রইল, যেন পরিস্থিতির জন্য অপেক্ষা করছিল। ঠিক যখন হাঙরটি তাদের পায়ের নিচে এসে পৌঁছেছিল তখনও হঠাৎ মাথা ঘুরিয়ে সাঁতরে চলে গেল। তাদের ফ্রিথ্যান্ড মারা সফল হয় এবং তারা বেঁচে গেল ভেবে রক্ষা পেল। কিন্তু দুর্ঘটনা তখনও শেষ হয়নি। হাঙরটি পানি থেকে ছটফট করতে থাকা ব্যক্তিটির দিকে নজর দিল এবং তার দিকে দ্রুত এগোতে লাগ। লোকটি হাত পা ছড়িয়ে দেহ দুলিয়ে কোনোমতে ইয়েটের কাছে গেলে নৌকার অ্যাঙ্কর রশি নিয়ে গ্রিলের সাথে আটকাতে সক্ষম হোক। শেষমেশ হাঙরটি পৌঁছানোর আগেই সে ইয়েটে উঠতে পার, কিন্তু বিপদ তখনও কাটেনি। লোকটি হামরের দিকে তাকিয়ে বিদ্রুপমূলক হাসি দিতে লাগল, তার মধ্যে উপহাসের ছাপ স্পষ্ট। হঠাৎ তার পা পিছলে গেল এবং সেই বিদ্রুপ মুহূর্তেই ভয়ে বদলে গেল। সে ইয়েট থেকে সোজা সাগরে পড়ে গেলে শেষমেশ হামর তাকে এক কামড়ে খেয়ে ফেল। এত ভয়ঙ্কর অবস্থায় লিসা কেঁদে ফেল। তার শুধু প্রিয় মানুষকে হারানোর বেদনা নয়, বরং তার বিপদের সময় মানুষটি যেভাবে নির্দয়ভাবে তাকে ফেলে পালিয়ে গেল সেই দৃশ্যটাও চোখে ভাসছিল। সে ভেবেছিল যে মানুষটির প্রবঞ্চনা হয়তো হামরকে কিছু সময়ের জন্য শান্ত করবে, কিন্তু রাত পর্যন্ত হামর আশপাশে থেকে গেল এবং ছোট নৌকার চারপাশে ঘুরেই চল। লিসা ভয়ে ভয়ে পেয়ে গিয়েছিল, কিন্তু আনা সাহস করে ফিশ হারপুন হাতে নিয়ে প্রতিরোধ কর। সে হাঙরটির সাথে লড়াই করার প্রস্তুতি নিল। একবার আক্রমণ করলেও সঠিক যন্ত্রণা দিতে ব্যর্থ হল, বরং হামরকে আরও ক্রুদ্ধ কর। সমুদ্রের শাসক হিসেবে হাঙরটি যথার্থ প্রতিশোধ নেয়ার জন্য প্রস্তুত হল। নৌকা ছাড়া তাদের রক্ষা করার কিছুই ছিল না। ঠিক তখনই আনা কিছু লক্ষ্য করল এবং দ্রুত লিসাকে নিয়ে কাছের একটি ভাসমান বস্তু বা ভেসেলের দিকে সাঁতরে গেল। তারা ভেবেছিল যে এটি তাদের রক্ষা করতে পারবে, কিন্তু লিসার পায়ের আঘাত থেকে রক্ত বের হচ্ছিল, যা একটি বিশাল বিপদের কারণ হয়ে দাঁড়াল। আনা আগে ভেসেলে উঠল, দেরি না করে লিসাকে তুলে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিল এবং তাদের মিলে বেঁচে যাওয়ার আনন্দ ভাগাভাগি করতে লাগ। কিন্তু হঠাৎ করেই হাঙরটি রক্তের গন্ধ পেয়ে তাদের দিকে ঝাঁপিয়ে পড়ল এবং লিসার নিচের অংশ কামড়ে ধর। ভয়াবহ হাঙরের মুখোমুখি হয়েও আনা প্রতিরোধের চেষ্টা করল এবং লিসার কবজি আঁকড়ে ধর, কিন্তু হাঙরটি এই চ্যালেঞ্জে আরও তীব্র আক্রমণের জন্য প্রস্তুত হল। এইবার হাঙরটি দুই মহিলাকে লড়াইয়ের কোনো সুযোগ দেয়নি। শেষ পর্যন্ত আনা কেবল লিসাকে নিষ্ঠুরভাবে গভীর সমুদ্রে টেনে নিয়ে যাওয়া দেখল এবং হামরের খপ্পরে হারিয়ে গেল। এই ভয়ানক ঘটনার পর সবসময় আশাবাদী আনা আশাহীন হয়ে পড়েছিল। তার বন্ধু চলে যাওয়া এবং শীঘ্রই আসতে থাকা বিপদের সম্মুখীন হয়ে সে অসহায়ভাবে মৃত্যু অপেক্ষা করা ছাড়া কিছু করতে পারছিল না। তবে সৌভাগ্যবশত আকাশের নিচে কোনো পথ শেষ হয়নি আনার জন্য। আনা যখন স্টোরেজের কেবিন খোলল তখন সেখানে সে আধা বোতল পানি, 3টা সিগন্যাল গানের গুলি এবং এক বাক্স পুরোদমে ভর্তি পেট্রোল খুঁজে পেল। যদিও পেট্রোলের গন্ধ তীব্র ছিল, তা তার জীবন বাঁচাতে সক্ষম হতে পারে। ঠিক তখনই আনা যখন কিভাবে পরিস্থিতি থেকে পালানো যায় ভাবছিল, একটি আলো জ্বলতে থাকা ছোট নৌকা সাগরের উপর ভেসে উঠ। সে যেন বাঁচার শেষ আশায় 2 হাত উচ্চে তুলে এবং চিৎকার করে সাহায্য চাইল। এরপর সিগন্যাল গানের গুলি ছুড়ে দিল নৌকার দিকে, কিন্তু 2টি গুলি নষ্ট হওয়ার পরেও তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারল না, বরং বিপরীতভাবে এটি বিশাল হামরকে আরও উগ্র করে তুলল এবং সে দ্রুত ভাসমান বস্তুটির দিকে ছুটে এল। আনা তাড়াতাড়ি আরেকটি গুলি লোড করল এবং সাগরের দিকে তাক করল, কিন্তু পরবর্তী মুহূর্তে তার মনে দ্বিধা এল, কারণ এটি তার শেষ গুলি ছিল। তাই সে বন্দুকটি তার উরুর সাথে বেঁধে রাখল, যেন শেষ মুহূর্তে এটি ব্যবহার করতে পারে। এরপর সে আবার ফিশ হারপুন তুলে নিল এবং সাহসী হয়ে হাঙরের সাথে লড়াইয়ের প্রস্তুতি নিল। তবে এবার বিশাল হাঙরটি আর আনারকে কোনো সুযোগ দেয়নি। সে ভাসমান বস্তুটিকে ভেঙে আনা উপরের দিকে ছুঁড়ে ফেলে দিল।
সুপ্রতিভ আনা আঘাত এড়াতে সক্ষম হয়েছে এবং হামরের ধারালো দাঁতের থেকে রক্ষা পেয়েছে। জ্বলে পড়ার পর সে সুযোগ বুঝে তাড়াতাড়ি একটি পাথরের চূড়ায় উঠে পড়ল। এখন তার পালানোর আর কোনো পথ ছিল না, শুধু প্রার্থনা করতে পারে যে বিশাল হাঙরটি পরদিন সরে যাবে এবং সে সহজেই তার নৌকায় ফিরে যেতে পারবে। কিন্তু তার কল্পনায়ও আসেনি যে পরদিন দুপুর পর্যন্ত হাঙরটি তার চারপাশে ঘুরে বেড়াচ্ছিল, এক রাত ধরে আশেপাশেই ছিল। আনা বুঝতে পারছিল না কেন হাঙরটি তাকে এত কঠিনভাবে তাড়া করছে। এখন সময় হয়েছে একটি সিদ্ধান্ত নেওয়ার। যখন হাঙরটি তেল ড্রামের কাছে আসল, আনা দ্রুত হিসেব শুরু করল। তিনি লক্ষ্য করলেন হামরের তার চারদিকে একবার ঘুরতে 4 মিনিট লাগে। সঠিক সময়ে কাজ করতে পারলে হাঙরটি আসার আগে সে তেলের ড্রামটি নিতে পারবে। সুযোগ বুঝে আনা সাগরে ঝাঁপ দিল, কিন্তু জল পড়ার শব্দে হাঙরটি তাকে তৎক্ষণাৎ শনাক্ত করল আর তার সময় খুব সীমিত হয়ে গেল। সৌভাগ্যবশত সে তেলের ড্রামটি সফলভাবে পেয়ে গেল এবং দ্রুত পাথরের দিকে সাঁতার কাটতে লাগ। প্রবল প্রচেষ্টার পর বিশাল হাঙরটি আক্রমণের আগে সে চূড়ায় উঠে যায়। যদিও সে ভয়ে ভীত, বড় বড় শ্বাস নিচ্ছিল, কিন্তু এখন বিশ্রাম নেবার সময় নয়। আনা তেল ড্রামটি খুলে পেট্রোল দিয়ে একটি দড়ি ভিজিয়ে নিল এবং দড়ির এক প্রান্ত তেলে ভেজানো রেখে দিল, যেন পরে সেটিকে ফিউজ হিসেবে ব্যবহার করা যায়। হামরকে প্রলুব্ধ করার জন্য সে তার পায়ের ত্বকে একটি খোলস দিয়ে কেটে রক্ত বের করল এবং সেই রক্তাক্ত পা সমুদ্রে ডুবিয়ে রাখ। এরপর সিগন্যাল গান নিয়ে সতর্কভাবে সমুদ্রের দিকে লক্ষ্য রাখ। রক্তের গন্ধে হাঙরটি আবার তার দিকে আকৃষ্ট হল। বিশাল হাঙরটি পিছন থেকে আক্রমণ করায় আনা কোনোমতে প্রাণঘাতী আঘাত থেকে বাঁচ। তৎক্ষণাৎ পাথরের অন্য পাড়ে উঠে দ্রুত তেলের ড্রামটি হামরের মুখে নিক্ষেপ করল এবং তাতে লক্ষ্য স্থির করে গুলি কর। তেলের ড্রামটি মুহূর্তেই তাৎক্ষণিক বিস্ফোরিত হল এবং বিস্ফোরণের শক্তি আনাকে দূরে ছুড়ে ফেলে দিল। তবে সে তাতে আহত হয়নি এবং কিছুক্ষণ পরে সজাগ হল। শেষ শক্তিটি সঞ্চয় করে আনা দূরের নৌকার দিকে সাঁতার কাট, কিন্তু সে জানত না যে বিস্ফোরণের শব্দ একটি আরও বৃহৎ হামরের দৃষ্টি আকর্ষণ করেছে।